আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরকে কেন্দ্র করে ভারত সরকার কেন যেন মনে হচ্ছে খুব তাড়াহুড়ো শুরু করে দিছে। দেখেন, ভারতের হাই কমিশনার বাংলাদেশে যিনি আছেন দীনেশ ত্রিবেদী, তিনি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন যে তারেক রহমান ভারত সফরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে কি তারেক রহমান ভারত সফর করলে সব সমস্যার সমাধান হবে, না নতুন করে কোনো সমস্যা তৈরি হবে? আর তাকে ঘিরে কেনই বা এত তাড়াহুড়া শুরু করছে? যে তাকে নির্দিষ্ট একটা টাইম টেবিল বেঁধে দেওয়া হচ্ছে যে এই দিনের মধ্যে গেলে তার সফর করলে ভালো, না করলে তিনি বিপদে পড়ে যাচ্ছেন। এরকমও অনেক প্রতিবেদনে তথ্য উঠে আসছে। দেখুন, বাংলাদেশের পক্ষ থেকে এই ব্যাপারে এক ছোট্ট কিছু দাবি আছে ভারত সরকারের কাছে। সেই দাবি-দাওয়াগুলো তারা কোনো রকমভাবেই সেগুলোর দিকে না সাড়া দিয়ে তারা কেন যেন মনে হচ্ছে যে তারেক রহমান ভারতে ঢুকলেই, ভারতে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশের চাওয়াগুলো খুব খুব কি বড় ধরনের চাওয়া? সেই চাওয়াগুলো অপূর্ণ রেখে বা সেই চাওয়াগুলোর ব্যাপারে কোনো রকমের সংকেত না দিয়েই, যেখানে পানির বন্টন আছে, যেখানে নিরাপত্তা অর্থাৎ বর্ডারের যে নিরাপত্তা, সেই ব্যবস্থাপনাগুলো কিভাবে সমস্যার সমাধান করা যায়, পানির হিস্যা বন্টন যেগুলো আছে সেগুলো কিভাবে সমস্যার সমাধান করা যায়, এবং বিশেষ করে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়টি কিভাবে এটা সমস্যার সমাধান করা যায়, সেই বিষয়গুলো টুকিটাকি যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর কোনো রকমের সমাধানের আশ্বাস না দিয়েই শুধুমাত্র তারেক রহমান ভারতে সফর করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কি নিছক একটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, নাকি কোনো উদ্দেশ্য প্রণীত কোনো বক্তব্য? বাংলাদেশকে নিয়ে ভারতের ইতিমধ্যে একজন ধর্মগুরু রামদেব, তিনি বলেছেন যে খুব শীঘ্রই পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ভারতের অংশ হয়ে যাবে। তার এই বক্তব্যটার মধ্য দিয়ে কি বাংলাদেশ কি খুব শীঘ্রই তাড়াহুড়া করে ভারতে সফরে যাবেন? এই বিষয়ে কি ভারত সরকার কি তারা দেখছে যে রামদেব যে কথাটা কেন বলল? এটার পিছনে খতিয়ে দেখছে তারা? তার এই বক্তব্য ঘিরে বাংলাদেশের সম্পর্কে ভারতের তাদের উদ্দেশ্যটা কি? এগুলো তো প্রশ্ন জাগে। এবং পাশাপাশি ভারতের আরেকটা বিষয় তাদের সামনে খুব বড় আকার ধারণ করছে, সেটি হচ্ছে মক্কা চুক্তি, যেখানে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের এই ৩ রাষ্ট্র মিলে তারা একটা সামরিক জোট করেছে। সম্প্রতি কথা উঠছে সেই জোটে বাংলাদেশও সম্পৃক্ত হয়ে যাবার কথা। এখন ভারতের কেন যেন মনে হচ্ছে যে যদি তাদের যে এই বর্তমান ৩ দেশের যে সামরিক জোট আছে, সেই জোটের মধ্যে যদি বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কি সেটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ভারত দেখছে কিনা? সেটাও তো হইতে পারে। দর্শক, আজকে আসুন আমরা এই টুকিটাকি বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন, মন্তব্য থাকলে কমেন্টস দিবেন, এবং সেই সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। দর্শক, চলুন আমরা মূল কথায় চলে যাই। প্রথমে যে বিষয়টি নিয়ে বলছিলাম যে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি বলছেন যে তারেক রহমান ভারতে সফর করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সে সমস্যাটা কি সমাধান হতে পারে দেখেন, এবং সেখানে তার সফরকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট টাইম টেবিল বেঁধে দেওয়া হয়েছে। কিছু পত্রপত্রিকা আসছে এরকম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ব্যস্ততার কারণে তারেক রহমানকে ২২-২৩ তারিখ ছাড়া সময় দিতে পারবে না, এবং সে সময়টা খুব সংক্ষিপ্ত একটা সময়। ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মতো একটা সময় তারা দিতে পারে। তো একটা দেশের প্রধানমন্ত্রী যখন আরেকটা দেশে সফরে যাবে, সে দেশ থেকে যখন আমন্ত্রণ জানানো হচ্ছে, তখন আবার যদি টাইম টেবিল নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, তাহলে সেটা কি দাওয়াত? সেটা কি আমন্ত্রণ? নাকি অন্য কিছু? যেমন আমাদের গ্রাম অঞ্চলে কিছু মানুষ আছে না ভাই, দাওয়াত দিয়ে গেলাম, মন চাইলে যায়েন, না চাইলে না যায়েন। তো হিসাবটা কিন্তু এরকমই হয়ে যাচ্ছে। তো ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী ব্যস্ততার কারণে সেটা সময় সাপেক্ষ বা সময় নির্দিষ্ট করে দেওয়া, সেখানে তারেক রহমান হুড় করে দৌড়ে গিয়ে সেখানে তার সাথে সাক্ষাৎ করবে। দরকারটা কি শুধুমাত্র তারেক রহমানের, নাকি ভারতেরও আছে? এখন দেখেন, ভূ-রাজনৈতিক কতটা আসলে বিপজ্জনক, সেটা ভারত ভালো করে জানে। এখানে বাংলাদেশের সাথে ভারতের সাথে দীর্ঘদিন একটা সুসম্পর্ক আছে। এই দুটি রাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল। এখন এদের মধ্যে বর্তমান একটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, পরিস্থিতির কারণে তাদের মধ্যে সম্পর্ক কিছুটা ফাটল ধরেছে। কূটনীতিক কিছুটা জটিলতা হইছে। কিন্তু এর সমস্যার সমাধান করা কি শুধুমাত্র বাংলাদেশেরই কর্তব্য? ভারতের কর্তব্য নয়, ভারতের কর্তব্য আছে। দেখেন, ভারত যত ইচ্ছা, যত হুমকি-দামকি যত কিছুই করুক, এখানে বাংলাদেশকে ভারতের প্রয়োজন আছে। ঠিক তদ্রূপ ভারতকেও বাংলাদেশের দরকার আছে। পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত শক্তিশালী রাষ্ট্র, গণতান্ত্রিক বড় একটা বড় ধরনের একটা রাষ্ট্র। সেই হিসাবে
ভারতের সাথে তো বাংলাদেশ কোনো সময় পাঞ্জা লড়ে টিকবে না, যে কারণে বাংলাদেশের সাথে ভারতের সাথে একটা সুসম্পর্ক করা খুবই দরকার। তাদের সাথে সবসময় কূটনৈতিক উত্তেজনা একটা পরিস্থিতি, এটা দিয়ে আসলে বাংলাদেশ চলতে পারবে না। কিন্তু ভারতে যে বাংলাদেশকে উপেক্ষা করে, বাংলাদেশকে কোণঠাসা করে, বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করে ভারতের খুব লাভবান হবে, ভারত যে খুব সেদিকে খুব যে জোরালো ভাবে তারা বলতে পারবে যে আমরা বাংলাদেশ ছাড়া চলতে পারবো, সেটাও তারাও ইচ্ছা করলে চলতে পারবে না। কারণ এই যে দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ দক্ষিণ এশিয়ার যে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে যেভাবে পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে ভারতের খুব প্রয়োজন আছে। আন্তর্জাতিক ভূ রাজনীতিক বিবেচনা করলে বাংলাদেশকে ভারতের অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশকে কোনোভাবে কাটছাট করে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করা ভারতের পক্ষে সম্ভব না, যেটা হয়তো অনেকেই বুঝতে পারতেছে, অনেকে বুঝতে পারতেছে না। এখন ভারতের যে দাবি, তাদের যে হিসাব, যে সারা জীবন বাংলাদেশকে কোণঠাসা করে রাখতে হবে, সারা জীবন বাংলাদেশ ভারতের কাছে মাথা নত করতে থাকবে, এই নীতি থেকে যতক্ষণ পর্যন্ত ভারত না বের হয়ে আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত বলতে পারি। কারণ পূর্বের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এখন আর এই বর্তমানের সম্পর্কটা একই পাল্লাতে বা একই দৃষ্টিতে নিলে হবে না। একটি রাষ্ট্রের সাথে একটি রাষ্ট্রের সুসম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক। আর সেই সুসম্পর্কের আড়ালে যদি কোনো রাষ্ট্রকে কোনো কিছু বাধ্য করা হয়, মনে হচ্ছে যে সেটা কূটনৈতিক কোনো সম্পর্ক না, সেটাকে কাউকে বাধ্য করা মানে কি তাকে দাসত্ব বরণ করে নেওয়া। ঠিক আছে? তো বাংলাদেশ আর কখনো ভারতের কাছে দাসত্ব বরণ করবে না, অন্তত পক্ষে এই সরকার যতদিন থাকবে। তো এই সরকারের হিসাব যেটা, যে বাংলাদেশের সাথে ভারতের সাথে সুসম্পর্ক গড়বে, সেই সম্পর্কটার মধ্যে অবশ্যই সেটা একটা কূটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব সম্পর্ক থাকবে, একটা বিনিময় সম্পর্ক থাকবে, সেখানে কোনো দাসত্ব বরণ হিসাব নিকাশ এটা বাংলাদেশের সাথে ভারতের সাথে আর কখনই হবে না। যদি বাংলাদেশ ভারত চায়, মনে করে যে এরকম বাংলাদেশকে কোনোভাবে কোণঠাসা করা যায়, কোণঠাসা করে তাকে আমাদের আহ কাছে নতজানু করে রাখা হবে, তাহলে সেটা ভুল সিদ্ধান্ত হবে। দেখেন, বাংলাদেশকে নিয়ে ভারত ইতিমধ্যে নানান রকমের জটিল কূটনীতিক খেলা খেলতেছে। সম্প্রতি আপনি একটা হিসাব করে দেখছেন যে গ্যাসের সমস্যা, জ্বালানির সংকট, এই সমস্যাটা কে তৈরি করতেছে? এখানে অনেক হিসাব নিকাশ আছে। তারা চেষ্টা করতেছে বাংলাদেশকে বাধ্য করা, যে বাংলাদেশ বাধ্য হয়ে ভারতের পায়ে গিয়ে পড়বে, আর তখন তারা বাংলাদেশ সম্পর্কে যা চাইবে তাই হবে। তো এই দৃষ্টিকোণ থেকে ভারতের সরকার কিন্তু স্পষ্ট একটা বার্তা দিয়ে দিয়েছে। কারণ এটা হয়তো অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এটা জনগণ কিন্তু জানতেছে না যে গ্যাসের সমস্যাটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, জ্বালানির সংকটটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, বিদ্যুৎ সমস্যাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। এই জিনিসটা কিন্তু অনেকে আমরা জানি না। এই যে আদানি যে বিদ্যুৎ ব্যবস্থাপনা, যেখানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা উন্নতি করার জন্য বিগত সরকার সেটাকে একটা দুই দেশের যৌথভাবে একটা প্রজেক্ট তৈরি করছিল, সে আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সে বিদ্যুৎ কি বাংলাদেশ পাইতেছে? বর্তমানে পাইতেছে না। এখানে রাজনৈতিক খেলা হইতেছে, বুঝছেন? তো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান, তিনি কিন্তু ভালো করেই বুঝতে পারছেন, যার কারণে তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরছেন যে বিদ্যুৎ সমস্যা, জ্বালানি সমস্যা আগামী 6 মাস থেকে 1 বছর লাগতে পারে, অথবা 2 বছরও লাগতে পারে। কেন বলছে তিনি? কারণ তিনি কোনোভাবেই এই বিষয় নিয়ে ভারতের কাছে গিয়ে মাথা নত করবে না, অন্তত পক্ষে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট নিয়ে ভারতের কাছে মাথা নত করবে না। তারেক রহমানের উদ্দেশ্য হচ্ছে যে কখনই আর কোনো বিষয়ে গিয়া ভারতের কাছে মাথা নত করিয়া নিজেদেরকে দাসত্ব বরণ করা, এটা বাংলাদেশের কূটনীতিতে আর কখনো সম্ভব হবে না। বাংলাদেশ কোনো বিকল্প পথ খুঁজতেছে, আর যে বিকল্প পথটা খোঁজার কারণে ইতিমধ্যে ভারত কিন্তু সেটা বিশেষভাবে নিছে। কারণ আপনারা জানেন যে মক্কা চুক্তি নামের সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক মিলে 3 দেশীয় একটা পররাষ্ট্র যে প্রতিরক্ষা চুক্তি করছে তারা, এই চুক্তির মাধ্যমে তাদের মধ্যে একটা সামরিক জোট হয়েছে। এই জোটে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্র তারা এই জোটে অংশগ্রহণ করতে সম্মতি প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশও এই জোটের সাথে সম্পৃক্ত হওয়ার কথা। এখন ভারতের ভয় হচ্ছে যদি এই জোটের সাথে বাংলাদেশ যদি কোনোভাবে সম্পৃক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশকে এতদিন যাবৎ যে দাসত্ব বরণ করে রেখেছিল, দাস রাষ্ট্র হিসেবে বানিয়ে রেখেছিল, সেই জায়গাটা থেকে তারা আর সেটা করতে পারবে না। এখানে অনেক ভূ রাজনৈতিক অনেক খেলা খেলতেছে তারা। ঠিক আছে? কারণ এই জোটের মূল উদ্দেশ্য কি, মূল যে তাদের থিমটা কি, এবং তাদের মূল যে এখানে যে তাদের যে চুক্তির মূল শর্তটা কি, সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রের উপর কোনো রাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তাহলে ভেবে নিতে হবে উভয় রাষ্ট্রের উপর, সব রাষ্ট্রের উপরই তারা সামরিক হস্তক্ষেপ করছে, এর মোকাবেলা সব রাষ্ট্রগুলো যৌথভাবে তারা করবে।
তো বাংলাদেশ যদি এই জোটের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন ইচ্ছা করলেই ভারত তারা বাংলাদেশের উপর কোনো সময় সামরিক যে একটা আক্রমণ করা, যেটা রামদেব, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছি, রামদেব যেটা বলছে যে অচিরেই পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান ভারতের একটা অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। সেটা আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, খুব শীঘ্রই হয়ে যাবে। অর্থাৎ ভারতের নাগরিকদের উদ্দেশ্য করে তিনি কথাটা বলছেন। তার এই কথার মধ্য দিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে, যে তারা যদি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করে যদি সমস্যার সমাধান না করতে পারে, তাহলে হয়তোবা তাদের একটা টার্গেট আছে বাংলাদেশের উপর সামরিক হামলা করবে, সামরিক আক্রমণ করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ তো ভারতের সাথে 1 মিনিটও টিকবে না ধরে নিন। তাহলে বাংলাদেশে তো একটা বিপরীত একটা পথ খুঁজতে হবে। আর সেই পথ খোঁজার জন্য ইতিমধ্যে মক্কা চুক্তির সাথে এই বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ার কথা। এখন এখানে ভারতের ভয়, যদি বাংলাদেশ যদি এই মক্কা চুক্তিতে অংশগ্রহণ করে, সেখানে যদি তারা এই জোটের সাথে সম্পৃক্ত হয়ে যায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশকে ইচ্ছা করলে তারা সামরিক শক্তিতে আক্রমণ করতে পারবে না। সেখানে সামরিক শক্তিতে আক্রমণ করলে তুরস্কের মতো পরাশক্তি রাষ্ট্র, পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র এবং সৌদি আরবের মতো একটা শক্তিশালী রাষ্ট্র তারা ভারতের এন্ট্রি হয়ে যাবে। এবং সেই সাথে সাথে চীন তো আছেই। চীন যেভাবে বাংলাদেশকে নিয়ে ভারতের চতুর্দিক দিয়ে ঘিরে ধরার চেষ্টা করতেছে, সেটাও ভারতের একটা ভয় আছে। তো বাংলাদেশকে নিয়ে ভারত যত তাড়াহুড়া শুরু করে দিছে, যত রকমের হুমকি দামকি করুক, খুব সহজে যে বাংলাদেশকে কোনো কিছু করতে পারবে এরকম কিছু না, যেটা তারেক রহমান বুঝতে পারছে। যে হামকি দামকি দিয়ে বাংলাদেশকে নতজানু করা, হামকি দামকি দিয়ে বাংলাদেশকে দাস রাষ্ট্র বানিয়ে রাখা, এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার সাথে কূটনৈতিক সম্পর্ক থাকবে, বাণিজ্যিক সম্পর্ক থাকবে, অর্থনৈতিক সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যার সমাধানগুলো করতে হবে। উভয় রাষ্ট্রের যে সমস্ত সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধানের মাধ্যমেই বন্ধুত্ব রাষ্ট্রে পরিণত করতে হবে। দেখুন বাংলাদেশের চাওয়াগুলো কি, খুব বেশি চাওয়া না। বাংলাদেশের যে এই যে বর্ডারে যে সমস্ত মানে আইন বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, এখান থেকে বের হয়ে আসতে হবে ভারতকে। ইচ্ছা করলে যে কোনো মানে বর্ডারে যে কাউকে গুলি করে হত্যা করা, এই বিষয় থেকে ভারতকে বের হয়ে আসতে হবে। ভারতের সাথে বাংলাদেশের পানি বন্টনের একটা চুক্তি আছে, সেটা ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, গঙ্গা পানি চুক্তি। সেটা ডিসেম্বরে শেষ হয়ে যাবে, সেটার পুনরায় আবার নতুন করে আবার সেই চুক্তিতে আসতে হবে এবং সেই চুক্তির মাধ্যমে পানির যে সঠিক হিস্সা, সেটি বন্টন, সেই ব্যবস্থাপনা তাদের এই চুক্তির মধ্যে কিন্তু আনতে হবে। যদি এটা ভারত যদি না চায়, তাহলে হয়তো বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক সেটা হবে না। এবং সেই সাথে সাথে বাংলাদেশের সাথে যে রাজনৈতিক একটা যে কূটনৈতিক তৎপরতা চলছে, যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে ভারতের সাথে একটা তাদের কূটনৈতিক একটা আলোচনা চলতেছে। এখন শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে প্রত্যাপন করবে, কিভাবে বাংলাদেশে ফেরত দিবে কি দেবে না, সেই বিষয়টি ভারতকে পরিষ্কার করতে হবে। কারণ এই বিষয়টি পরিষ্কার না করলে ভারতের সাথে বাংলাদেশের সাথে যে তাদের কূটনৈতিক সম্পর্ক, সেটা আর নতুন করে হয়তোবা হবে না। কিন্তু এটা নিয়ে যদি ভারত যদি মনে করে যাদেরকে কোনোভাবে গ্যাস, পানি এবং বিদ্যুৎ, জ্বালানি এগুলো দিয়ে চাপ দিয়ে বাংলাদেশকে কোনোভাবে কোণঠাসা করে রাখা, তাহলে এই সিদ্ধান্তটাও ভারতের জন্য ভুল হবে। কারণ যদি বাংলাদেশকে নিয়ে এই ধরনের কূটনৈতিক খেলা খেলে, তাহলে বাংলাদেশও তো ভিন্ন পথ খোঁজার চেষ্টা করবে। তাদের সাথে দেখেন একদিকে যেমন চীনের সাথে তাদের সাথে সম্পর্ক করছে এবং চীনের সাথে বাংলাদেশের একটা করিডোর হওয়ার কথা, মায়ানমার হয়ে বাংলাদেশের সাথে একটা করিডোর হওয়ার কথা। যদি এই করিডোরটা সম্পন্ন হয়ে যায়, চুক্তিটা সম্পন্ন হয়ে যায়, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদে পড়বে ভারত। এখানে বাংলাদেশের চাইতে বড় বিপদে পড়ে যাবে ভারত। কারণ যখন করিডোর হয়ে যাবে, তখন সম্পূর্ণ এই করিডোরটার নিরাপত্তা দিবে কে? চীনের প্রশাসন। তখন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো সমস্যা যদি কোনো রাষ্ট্র তৈরি করতে চায়, চীন নিজে সেটাকে প্রতিরোধ করবে। কারণ তাদের সাথে হাজার হাজার কোটি টাকার একটা অর্থনৈতিক বাণিজ্যিক একটা চুক্তি হবে। এই চুক্তিতে কোনো দেশ আক্রান্ত হলে সেই দেশটাকে সেভ করবে। যেমন বর্তমানে মধ্যপ্রাচ্যের ইরান এবং যুক্তরাষ্ট্রের সাথে যে যুদ্ধের ক্ষেত্রে ইরানকে সকল দিক দিয়ে সাপোর্ট করে যাচ্ছে চীন, যেটা পরোক্ষভাবে। যার কারণে ইরান কিন্তু যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তির রাষ্ট্রকে তারা কিন্তু ওই নাকানি চুবানি খাওয়াইয়া কিন্তু মধ্যপ্রাচ্য থেকে তারা বিদায় করার খুব সন্নিকটে, খুব কাছাকাছি অবস্থান করছে। ঠিক একইভাবে বাংলাদেশকে নিয়ে যদি ভারতের এই ধরনের কোনো রকমের কূটনৈতিক চিন্তা ভাবনা থাকে, তাহলে সেই চিন্তাটা হবে বড় ধরনের একটা ভুল। এবং পাশাপাশি তারা যে মক্কা চুক্তির সাথে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক হওয়ার কথা বা চুক্তিতে যাওয়ার কথা, এটা যদি হয়ে যায়, সেটা ভারতের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের সাথে জটিলতা না তৈরি করে ভারতের উচিত হবে তাদের কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশের যে সমস্ত ছোটখাটো দাবি দাওয়াগুলো আছে, এগুলো
খুব বড় ধরনের দাবি তা না, এবং ভারতের যে ক্ষতি সাধক যে সমস্ত দাবি দেওয়া সেটাও না। বাংলাদেশের চাওয়াগুলো যেটা বাংলাদেশের ন্যায্য দাবি, এই দাবিগুলো ভারতকে মেনে নিতে হবে। যদি মেনে না নিয়ে যদি ভারত যদি উল্টো যদি বাংলাদেশকে চাপানোর চেষ্টা করে, দামানোর চেষ্টা করে, যদি কোনো কোণঠাসা করার চেষ্টা করে, সেটা ভারতের সিদ্ধান্ত ভুল হবে, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে। কারণ আমরা চাই না কোনো সময় প্রতিবেশী রাষ্ট্রের সাথে কখনো কোনো দ্বন্দ্ব। কারণ প্রতিবেশী প্রথমে প্রতিবেশী, তার পরবর্তীতে অন্যান্য রাষ্ট্রগুলো সম্পর্ক জোরালো করা উচিত। চীন আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলেও আমাদের সীমান্ত রাষ্ট্র না, কিন্তু ভারত কিন্তু আমাদের সীমান্তবর্তী রাষ্ট্র। দুই দেশের সীমাতে দীর্ঘ একটা সীমানা রয়েছে, যার কারণে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক গড়ানো খুবই দরকার এবং প্রয়োজন। এটা যদি সেই সম্পর্কটা হতে হবে কোনো কূটনৈতিক বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক। এখানে দাসত্ব বরণ করা, দাস হিসাবে একটা রাষ্ট্রকে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করে, কোণঠাসা করে, তাকে সবকিছু চাপিয়ে দেওয়া, এই ধরনের সম্পর্ক হয়তোবা আগামী দিনে হয়তোবা বাংলাদেশের এই সরকারের আমলে হয়তোবা ভারতের সেই চাওয়াটা পূরণ হবে না। কারণ বিগত 17 বছর যেভাবে আপনারা দেশকে যেভাবে চাইছেন সেভাবেই হয়েছে, সেই চাওয়াটা হয়তোবা আগামী দিনে হবে না। তো আমার মনে হয় যে এখানে সবকিছু বিবেচনা করে বাংলাদেশের সাথে ভারতের একটা সুসম্পর্ক গড়া উচিত। তবে সেই সুসম্পর্কটা থাকবে একটা বন্ধুত্ব, এবং সেটা হচ্ছে উভয় রাষ্ট্রের সার্বভৌমকে রক্ষা করে, উভয় রাষ্ট্রের প্রতি মানে কি বলবো এটাকে, যে শ্রদ্ধাশীল হয়ে দুই রাষ্ট্রের সাথে একটা কূটনৈতিক তৎপরতা বা কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তোলা উচিত। দর্শক, আপনারা আসলে এই বিষয়ে কি মনে করছেন, যে আসলে ভারত কি ইচ্ছা করলে এই মুহূর্তে তারেক রহমানকে যেভাবে ভারত সফরে নেওয়ার জন্য খুব তাড়াহুড়ো শুরু করে দিছে, সেই তাড়াহুড়োর মধ্যে দিয়ে কি খুব বাংলাদেশকে খুব চাপিয়ে দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা, বা চাপিয়ে দিতে পারবে কিনা, সেটা কি খুব সহজ? এবং তারেক রহমানের উপর যেভাবে চাপ সৃষ্টি করে তারেক রহমানকে ভারতের সফরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই ক্ষেত্রে তারেক রহমান কি খুব সহজেই ভারতের সফরে যাবেন, বা ভারতের যে যে চাপিয়ে দেওয়া বিষয়টা কি তারেক রহমান খুব সহজে মাথা নত করে নেবেন? তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? এবং যদি আগামী দিনে ভারত বাংলাদেশের সম্পর্কটার মধ্যে আবারও যদি কূটনৈতিক যদি ফাটল ধরে যায়, তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কি হবে, ভারত হবে না বাংলাদেশ হবে? আপনাদের মতামতগুলো কমেন্টসে করে যাবেন। সে সাথে সাথে আজকের এই ভিডিওর বিশ্লেষণ যদি আপনাদের কাছে মোটামুটি ভালো লাগে, একটা লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে যাবেন। মন্তব্য থাকলে কমেন্টস করবেন, এবং চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।